আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্ট। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো ব্ল্যাংক চেক দিবেন না কোনো চুক্তিপত্র ছাড়া বা কোনো ডকুমেন্টস ছাড়া কোনো অর্থ লেনদেন করবেন না। অ্যাকচুয়ালি আমাদের সমাজে বর্তমানে দেখা যায় বেশিরভাগই আমরা যেটা ফিল করি যে দুজন সাক্ষী রাখলো বা একজন সাক্ষী রাখলো ৫ লক্ষ টাকা আরেকজনকে দিয়ে দিল, ১ নাম্বার। আরেকটা হলো কি, আবার উনি টাকা দিল, ঠিক আছে, উনি তার বিনিময়ে একটা ব্ল্যাংক চেক নিয়ে নেয়, জাস্ট একটা সাইন করা, অপর পক্ষের কাছ থেকে যে টাকাটা গ্রহণ করলো তার কাছ থেকে একটা চেক নিয়ে নেয় ফিউচারে এই চেকটার জন্য, যাতে সে একটা প্রতিকার পেতে পারে। অ্যাকচুয়ালি এই দুইটা লেনদেনই খুবই জটিলতার সৃষ্টি করে পরবর্তীতে। যেমন ১ নম্বরে কোনো লিখিত থাকে না, লিখিত না থাকার কারণে যে টাকাটা দিল সেও ঝামেলায় পড়ে। আবার যে চেকটা দিল শুধু সাইন করে একটা চেক ওনাকে দিয়ে দিল, সেও ঝামেলায় পড়ে। কারণ দেখা যায় টাকা নেওয়ার পরে যে টাকা গ্রহণ করলো তাকে আর খুঁজে পাওয়া যায় না, অথবা সে লাপাত্তা। সে দুই একটা কিস্তি দেয় অথবা আহ, কিছুদিন ঘোরায়, কিছু টাকা দেয়, দেওয়ার পরে আর উনি আর খবর নেয় না। তখন যে ঋণ দিল, যে টাকাটা দিল, সেও ঝামেলায় পড়ে যে আমি কি করব, সেও লিখিত নেয় নাই। তো এখন আমি চেকের ব্যাপারটা আগে বলি। আসলে যখন নাকি চেক ডিজনারের কোনো মোকদ্দমা আসে, কোনো মোকদ্দমা হয়ে থাকে, তখন আমরা সর্বপ্রথম যে বিষয়টা ফলো করি বা যে বিষয়টা আমাদের জানার বিষয় হয় যে কোনো চুক্তিপত্র আছে কিনা। আপনি যে ৫ লক্ষ টাকা নিলেন আর একটা চেক দিয়ে দিলেন, এই টাকাটা কেন নিলেন, কোন পারপাসে টাকাটা নিছেন, আর চেকটাই বা কেন দিছেন, এটা জানার থাকে। তখন দেখা যায় ওনারা একজন পরে বিপদে যে আমি কোনো লিখিত নেই, আরেকজন বিপদে পড়ে যে আমি চেক দিছি, আমি চেক শুধু সাইন করে দিছি, ব্ল্যাঙ্ক চেক, টাকা নিছে ৫ লাখ, কিন্তু এখন উনি সেটাকে বানাইছে ১৫ লাখ। কি বিপদ! আপনি কি করবেন? দুইজনেই কি করবেন? আবার উনি কি করে, যে টাকাটা দিছে, ৫ লাখ টাকা দিছে, সে কোনো লিখিত করে রাখে নাই, যার কারণে সেও একটু ঝামেলায় পড়ে যায়। কারণ হলো কি, যখন কোনো ব্যক্তি কোনো চেক দেয় বা অর্থ লেনদেন হয়, নিয়ম অনুসারে কোন পারপাসে টাকাটা প্রদান করলো, আরেকজন হলো কোন পারপাসে টাকাটা গ্রহণ করলো, উভয়েরই একটা লিখিত ডকুমেন্টস থাকা প্রয়োজন, লিখিত চুক্তিপত্র প্রয়োজন। বর্তমানে যদি কোনো আপনি লেনদেন করে থাকেন, তাহলে আপনাকে মিনিমাম ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র করতে হবে। যেমন আপনি একজনকে ৫ লক্ষ টাকা ধার দেবেন, আপনি মিনিমাম একটা চুক্তিপত্র করে রাখেন। যেমন আপনি লিখে রাখেন, আমি অমুককে ৫ লক্ষ টাকা ধার চাইলো, সেই সুবাদে আমি ৫ লক্ষ টাকা প্রদান করিলাম। এই সুবাদে লিখিত একটা স্ট্যাম্পে, ৩০০ টাকার স্ট্যাম্পে আপনি লিখে রাখেন। যদি পরবর্তীতে নির্দিষ্ট একটা মেয়াদ থাকবে স্ট্যাম্পে যে এতদিনের মধ্যে টাকা পরিশোধ করতে বাধ্য থাকিব বা এতদিনের মধ্যে টাকা পরিশোধ আমি করিব, সেই মেয়াদের পরবর্তীতে, সেই মেয়াদ পার হওয়ার পরে আপনি সহজে একটা মামলায় যাইতে পারবেন, সহজে আপনি যে কোনো একটা আইনি প্রতিকার পেতে পারবেন। এটা আপনার সহজ একটা সমাধান, ৩০০ টাকার স্ট্যাম্প মাত্র। আর আপনি অনেক কষ্টও করতে হবে না, কিন্তু আপনি অনেকগুলো টাকার একটা সেফ একটা ডকুমেন্টস আপনি আপনার কাছে রেখে দিলেন। আবার ওই পারপাসে যদি একটা চেকও থাকে, তাহলে আপনি চেক ডিজনারের সহজেও একটা মামলা করতে পারলেন। চেক ডিজনার কি? যদি আপনি চেক, যারা চেকের কথা বলি, যারা চেক দেয়, আসলে খেয়াল রাখবেন, সাইন করবেন আর আপনি টাকার অঙ্কটা বসায় দেবেন, যাতে অন্য পক্ষ প্রতারণার প্রতারণার সুবাদে বেশি অ্যামাউন্ট লিখে মামলা করতে না পারে। যদি তারিখ থাকে আরো ভালো। যেমন যদি কোনো চেকে তারিখ থাকে,
তাহলে ওই তারিখের যেদিন তারিখ থাকবে সেদিনের পর হতে 6 মাসের মধ্যে কিন্তু ওনাকে চেকটা ব্যাংকে ড্র করতে হবে, ব্যাংকে শো করতে হবে টাকা উত্তোলনের জন্য। যদি উনি 6 মাসের মধ্যে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে ড্র না করে, তাহলে কিন্তু উনি আইনি প্রতিকার থেকে একটু ব্যাহত হবে। এই কারণে যদি কোনো চেক প্রদান করা হয়, ডেট দিলে আরো ভালো। সাইন করবেন, অঙ্ক বসাবেন, ডেট দিবেন। যদি ডেট নাও দেন, অন্তত অঙ্কটা বসিয়ে রাখবেন, ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখবেন না। কারণ ব্ল্যাঙ্ক চেকে আপনি বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর যারা অর্থ লেনদেন করে থাকেন তাদেরকে আমি বলবো 300 টাকার স্ট্যাম্পে আপনি লিখিত করে ওনার সাইন নিয়ে রাখবেন, যে টাকাটা গ্রহণ করলো তার একটা সাইন নিয়ে রাখবেন। তাহলে আপনি সঠিকভাবে একটা প্রতিকার পেতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।